সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় জানিয়ে দিচ্ছি মঞ্চ নাটক প্রদর্শনীর সময়সূচি। সংকেত নাট্যদলের ২১ বছর পদার্পণ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব ২০১৫। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা ৬:৩০টায় মঞ্চস্থ হবে ঢাকার আরণ্যক নাট্যদল পরিবেশিত নাটক কবর। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার একক চিত্র প্রদর্শনী ক্রোমাটিক ডিলিউশন। দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২১ নভেম্বর পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে ১০ জন শিল্পীর দলীয় চিত্র প্রদর্শনী ইরা। প্রদর্শনী চলবে ৯ নভেম্বর পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ভাস্কর নভেরা প্রদর্শনী ২০১৫। সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৭টা এই সময় প্রদর্শনী চলবে ২ নভেম্বর পর্যন্ত। উত্তরবাড্ডার অ্যাথেনা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ৩ প্রজন্ম শিরোনামে শরৎমালা চাকমা, কনক চাপা চাকমা ও শিরোপা পূর্ণার শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬:৪৫ দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। কেন ভাবো ছেড়ে যাব তোমায়, ছেড়ে গেলে তোমায় পাবো কোথায়? তুমি আমার বাঁচা মরা, তুমি আমার রঙিন আশা, তুমি আমার ভালোবাসা। রাত ৮:২০ থাকছে ফারিয়া হোসেনের রচনায় ও আরিফ খানের পরিচালনায় ধারাবাহিক নাটক দলছুট প্রজাপতি। তুমি কি সবকিছু ফলো করো? ফলো করি মানে? ওই যে তুমি বলছিলে চোখ কান খুলে রাখার কথা। বাই দ্য ওয়ে, তুমি কি নিজে চোখ কান খুলে রেখে চলো? আমি মোটামুটি আপাতমস্তক একজন স্মার্ট মানুষ। আমি অবশ্যই চোখ কান খোলা রাখি। ওকে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা? রাত ৯টায় প্রচারিত হবে মাতিয়া বানু শকুর পরিচালনায় নাটক আপটাউন ফাঙ্ক। হ্যাঁ বলছিলাম, কিন্তু শোনো, রকস্টার হইতে হইলে পেইন লাগে, বুঝছো? অন্তরের মধ্যে ব্যথা লাগে। পাগল ছাগল ছেলেটা তোকে বিয়ে করবে? প্লিজ ভাইয়া, আপনি ওকে হ্যাপি রাখবেন, আপনি কথা দেন। রাত ১১:৩০ থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। and that is obviously the hot set. তুমি কি জানো না রে বন্ধু, কি সুখে যায় দিন। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার একক চিত্র প্রদর্শনী ক্রোমাটিক ডিলিউশন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। গতকাল থেকে শুরু হয়েছে আপনার ১০ম একক এক্সিবিশন ক্রোমাটিক ডিলিউশন। তো এক্সিবিশনটা নিয়ে কথা বলবো। শুরুতেই জানতে চাচ্ছি এ ধরনের নামকরণটি কেন ক্রোমাটিক ডিলিউশন? আচ্ছা, তার আগে শুরু করি যে এক্সিবিশনটা কিভাবে শুরু হলো। প্রায় বছর ২ আগের কথা। তখন প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান স্যার
উনি বলছিলেন যে একটা প্রোগ্রামে যে নিপা তোমার কি কিছু বড় কাজ জমা হয়েছে? আমি বলছি হ্যাঁ আমার বেশ কিছু বড় কাজ আছে, যে তুমি তোমার শুধু বড় কাজগুলি দিয়ে একটা এক্সিবিশন করো। তো তখন বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের ডিরেক্টর ছিলেন সুবীর চৌধুরী, এখন উনি প্রয়াত। তো সুবীর দাকে বলেছিলেন যে ওর একটা ডেট ঠিক করে দাও যে ওর বড় কাজ দিয়ে শুধু একটা শো হোক। আসলে মানে প্রায় 2 বছর আগের কথা। তো তখন থেকে আসলে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল আর কি, আমরা করছিলাম। তো ওই থেকেই শুরু প্রিপারেশন সব কিছু। তারপর যখন কাজ করছি তো কাজের সময় ধরেন একটা এক্সিবিশনে হয় কি একটা পুরো ইউনিট কিন্তু কাজ করে। হয়তো গ্যালারিতে আমরা দেখছি যে কয়েকটা পেইন্টিং ডিসপ্লে আছে বা কিছু, আমরা 5 মিনিট বা 1 মিনিট একটু দেখে চলে গেলাম, কিন্তু এটার কর্মকাণ্ড আসলে হয় অনেক দিন ধরে, অনেক দিন আগে থেকে পরিকল্পনা হয়, অনেক আগে থেকে পরিকল্পনা হয়। তারপর এক্সিবিশনটা বিশেষ করে মানে শুরু হওয়ার সময় প্রায় 1 মাস তো প্রচণ্ড একটা মানে ব্যস্ততা থাকে, যেটা বললাম যে একটা পুরো ইউনিট কাজ করে। যেমন ধরেন আমি হয়তো পেইন্টিং করছি, একজন কার্পেন্টার হয়তো আমার ফ্রেমের কাজ করছে, একজন শিল্প সমালোচক হয়তো আমার কাজের উপর লিখছেন, তারপর ধরেন কেউ একজন ফটোগ্রাফ করছেন কাজের, তারপর কার্ড হয়তো ডিস্ট্রিবিউটে যাচ্ছে, ক্যাটালগ হচ্ছে, মানে টোটাল। তারপর গ্যালারির একটা প্ল্যান প্রোগ্রাম থাকে, সব মিলিয়ে প্রায় মাসখানেক ধরে আসলে এটা একটা কাজ চলে। তো ওই সময় যখন আমার কাজ নিয়ে শিল্প সমালোচক জাভেদ জলিল শিল্পী, তো ওনার সাথে যখন কথা বলি যে উনি আমার যেহেতু লিখবেন ক্যাটালগে আমার কাজের উপর, তো উনি ফিল করেছেন যে মানে আমার কাজ যে শুধু সবাই নর্মালি যেটা দেখে যে আচ্ছা টেক্সচার কালার, কিন্তু এটা তার চেয়ে একটু বেশি কিছু। আমি হয়তো ওনার সাথে যখন কথা বলেছি যে আসলে এটা যে একটা লেয়ারের উপর লেয়ার দিয়ে রং তা না, কিন্তু এটা হচ্ছে একটা মানে ইমোশনের একটা ব্যাপার আছে কাজে, যে এক একটা সময় হয়তো লেয়ারগুলো এক একটা সময়কে আমি অতিক্রম করছি। এক একদিন হয়তো আমরা সবসময় একই মানসিক স্টেটমেন্টে থাকি না, এক এক সময় এক এক রকম মেন্টাল স্টেটমেন্টে থাকি। যখন ডেইলি আমি পেইন্টিং করছি বা 2-1 দিন পর পর পেইন্টিং করছি, যেটা ভেবে কাজ হয়তো শুরু করেছিলাম 3 দিন পর হয়তো আমার সেই অনুভূতিটা না থাকাটাই স্বাভাবিক, তখন হয়তো আরেকটা পর্যায়ে যাচ্ছে বা আরেকটা মানে মানসিক অবস্থায় আছে, এবং সেরকম ইলিউশন দিয়ে কিন্তু তখন ওই ইলিউশনে কিন্তু রংটাও ওইটা চলে আসছে, এইভাবে আসলে টেক্সচারটা আসছে, লেয়ারটা আসছে। তো তখন জাভেদ জলিল ফিল করলেন যে না, আমি যেভাবে রঙের বিন্যাসটা করছি, তো সেটা তো ওনার কাছে এটা মনে হচ্ছে যে একটা রংটাকে এক ধরনের বিভ্রম তৈরি হচ্ছে বা ডিলিউট করে দিচ্ছি আমি। এই কারণে উনি প্রথম দিয়েছেন কালার অফ ডিলিউশন। তো পাশাপাশি গ্যালারি থেকে যে আমার সাথে কাজ করছিলেন হাইড্রিয়ান ডিয়াজ, ও ফিল করছে যে এটা অনেক ক্রোমাটিক এক্সপিরিয়েন্স, যে অনেকটা মনোক্রোম কালারের কাজ। তো এইগুলি মিলিয়ে আসলে দুইজন মিলে একটা নাম হয়েছে ক্রোমাটিক ডিলিউশন। আপনি যেটা বলছিলেন যে 2 বছর আগে থেকে পরিকল্পনাটা করা, তো এতগুলি দিনে কতগুলি ছবি জমা হয়েছে এবং এক্সিবিশনে কতগুলি ছবি দেখতে পাচ্ছি আমরা? এখানে আমার প্রায় 26টা পেইন্টিং আছে, এর মধ্যে 5টা পেইন্টিং আসলে আমাদের ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন এক্সিবিশনে প্রদর্শিত হয়েছে, যেটা ন্যাশনাল এশিয়ান বিয়ান্নিয়াল হয় যেটা আমাদের দেশে। বড় কাজগুলি, কারণ বড় পেইন্টিং আসলে চট করে করা সম্ভব না, মানে আমি পারি না। আচ্ছা, বড় পেইন্টিং বলতে এখানে সাইজটা একটু সাইজ আছে আপনার 7 ফিট 6 ফিট 8 ফিট 6 ফিট বাই 6 ফিট, তারপর 4 ফিট 6 ফিট 5 ফিট বা এরকম 4 ফিট 4.5 বাই 4.5 এই ধরনের বিভিন্ন সাইজ। হ্যাঁ, এরকম আমার প্রায় 7টা বড় পেইন্টিং আছে। আচ্ছা, আপনি এক্সিবিশনের পুরো এক্সিবিশনে যে 26টি কাজের কথা বললেন, সবগুলো অয়েল পেইন্টিং এ করা? সব অয়েল অন ক্যানভাস, আর 5টা আছে অয়েল অন পেপার। তার মধ্যে 4টা পেইন্টিং হচ্ছে আমি প্যাপিরাস পেপারে করেছি। আমরা যখন ইজিপ্টে গিয়েছিলাম এবছর ফেব্রুয়ারিতে, তো তখন ওইখান থেকে আমি প্যাপিরাস পেপার নিয়ে এসেছি। প্যাপিরাস পেপারে কি কারণে করা, যে টেক্সচারটা ধরার জন্য? হ্যাঁ, প্যাপিরাস পেপার মানে একটা তো প্রথমত হচ্ছে যে এত পুরনো, মানে প্যাপিরাস পেপার আমরা জানি যে পৃথিবীর প্রথম কাগজ না, এটা একটা যাচ্ছে, এটাতে একটু কাজ করে দেখি কিরকম। প্লাস হচ্ছে পেপারে নিজের যে কিছু টেক্সচার আছে, মানে এত সুন্দর, অনেকটা আমাদের পাটির মতো আর কি, ওই ধরনের একটা। তো ওইটার উপর আমি ভাবলাম যে আচ্ছা, আমি তো ক্যানভাসে তো থিক কালার দিয়ে কাজ করি, তো ওই পেপারের টেক্সচারটা রেখে থিক কালার ছাড়া আমি কিভাবে কাজ করে ওই পেপারের ইয়েটা রাখতে পারি, টেক্সচারটা। এটা একটা ছিল। প্লাস হচ্ছে যখন কালারগুলি আমি ইউজ করছি, তখন ওইখানে যে আমি ধরেন আমরা যেটা টম্ব বলি, পিরামিড হচ্ছে যেটা মাটির উপরে আমরা দেখতে পাচ্ছি না, টম্বটা হচ্ছে মাটির নিচে, এবং ওইখানে আপনার যে রঙগুলি ওরা ব্যবহার করছিল, ফারাওরা বা
যে কালার ওই রংগুলি আমাকে খুব, যেমন আমার প্রিয় রং ওইগুলি ব্লু, ইয়েলো, এই ধরনের রংগুলি আমি ইউজ করেছি এবং একটা প্রিন্টেড টেকনিকে আমি কাজটা করেছি আর কি। সাধারণত আমরা আপনাকে জানি যে আপনি টেক্সচার নিয়ে কাজ করেন, তো এবারও সেটাই করেছেন, কিন্তু তারপরও অন্যান্য এক্সিবিশন থেকে এই এক্সিবিশনের ভিন্নতাটা আসলে কোথায়? কালারটা তো অনেক বেশি মিনিমাইজ হয়ে আসাতে টেক্সচারটা হয়তো অন্যভাবে ফিল করছে। অনেক সফট কালারগুলোকে ইউজ করা হয়েছে এখানে। সফট কালার ওইভাবে আসলে চিন্তা করে করিনি, যেমন আমি হয়তো মানে অনেকটা আমরা যেটাকে বলি মনোক্রোমাটিক কালার, মানে একই রঙের কাছাকাছি রং, ওই ধরনের রঙের কাজ, বা হয়তো ভিতরে কোনো একটা কি বলবো বিপরীত একটা রং ছিল, কিন্তু আস্তে আস্তে যখন লেয়ারের রংটা চলে আসছে তারপর এটা মনোক্রমিক হয়ে গিয়েছে আর কি। না মানে একই কালার বিভিন্ন রকম গ্রেডগুলোকে ইউজ করা। আচ্ছা, এটার এক্সিবিশনের উদ্বোধনী হয়েছে গতকাল, আয়োজনটি সম্পর্কে একটু জানতে চাই। আমার গেস্ট ছিলেন ইউএন অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি মিস্টার পিয়ারে মায়োডন এবং প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান। তার পাশাপাশি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের ডিজি লুভানা হিদ চৌধুরী। আপনার এক্সিবিশনের যে কাজগুলি সেগুলো দেখে তাদের মন্তব্য কেমন ছিল? হ্যাঁ, আনিসুজ্জামান স্যার যেমন বলেছেন যে খুব মানে উনি সবসময় আমার কাজ এক্সিবিশনে এসেছেন, দেখেছেন, তো বললো যে এবারের কাজগুলি অনেক বেশি ভিন্ন মাত্রার আমার মনে হয়েছে। এটা উনি বলেছেন যে আগের চেয়েও অনেক বেশি পূর্ণতা পেয়েছে এবং টেক্সচারগুলো অনেক ডিফারেন্টলি মনে হচ্ছে। সাধারণ দর্শকরা তো দেখছে, তো সাধারণ দর্শকদের মধ্যে কতখানি ইলিউশন তৈরি করতে পারছেন বলে মনে করছেন? না, যেমন আমার একটা ভালো লেগেছে, কালকে খুব ইয়াং একটা কাপল এসেছিল এবং ওনারা মানে উদ্বোধনী অনুষ্ঠান থেকে অনেকক্ষণ ছিলেন, মানে এবং ওনারা বললেন যে ঠিক মনে হলো যে আমরা যে টাইপের মানে আমাদের সাথে বোধহয় কাজগুলি যায়, আমরা ওইভাবে ফিল করেছি, এভাবে এক ধরনের মানে একটা অন্যরকম অনুভূতি হয় কাজগুলি দেখে, এইভাবে বলেছেন আর কি। মানে ভালো মন্তব্য পেয়েছেন। এর আগেও তো আরো বেশ অনেকগুলো এক্সিবিশন ছিল, জাপানেই ছিল 7টি এক্সিবিশন এবং বাংলাদেশে 3টি। তো প্রথম এক্সিবিশনটা সম্পর্কে জানতে চাইবো, যেহেতু প্রথম এক্সিবিশন যে কোনো শিল্পীর জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক কারণ আসলে হয়েছে কি, জাপানে তখন আমি পড়াশোনা করছি, যে মাস্টার্স স্টুডেন্ট থাকা অবস্থায় ভাবিনি যে একটা সলো করবো বা জাপানে, কারণ এখানে একটু পরিচিতির ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। খুবই ভালো আসলে এটা, মানে আমি মনে করি যে আমি আসলে অনেক সৌভাগ্যবান সে অর্থে যে আমি একটা গ্যালারি ছিল নাগোয়াতে, গ্যালারি আপা, তো ওদের মানে ফার্স্ট ফ্লোর মানে নিচের গ্রাউন্ড ফ্লোরটা ছিল আপনার, ওরা জাপানেরই প্রমিনেন্ট বা মানে সেরকম সিনিয়র আর্টিস্টদের শো করতেন, আর সেকেন্ড ফ্লোরটাতে ওরা প্রমিজিং আর্টিস্ট যারা কাজ ভালো করছে তাদেরকে ইনভাইট করতো যে কাজ করার জন্য, এবং গ্যালারি বেশিরভাগই তো আসলে গ্যালারি স্পেস ভাড়া নিতে হতো বা কিছু, তো ওই গ্যালারি ওনার সেই সুযোগটা দিতেন ইয়াং আর্টিস্টদের, যাতে ওরা মানে একটা সুযোগ পায় ওদের কাছে ডিসপ্লে করার। তো ওনারা আবার বছর একটা অকশন করতেন, তো সেই অকশনে আমি একটা ছোট পেন্টিং দিয়েছিলাম, দেওয়ার পর যে গ্যালারি ওনার খুবই ভালো লেগেছে এবং তখন উনি আমাকে প্রপোজ করেছেন আমি যাতে একটা সলো করি ওনাদের এখানে। তো এইভাবেই আসলে শুরু। এই যে এতদিন ধরে পেইন্টিং করছেন, কাজের স্বীকৃতি হিসেবে কি কোনো পুরস্কার ঝুলিতে তো অবশ্যই এসেছে, সেটা সম্পর্কে জানতে চাই। কারণ আমি প্রথমে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি যে চারুকলায়, তো আমি অয়েলিতে আসলে মেনলি কাজ করতাম, তো অয়েলে আমি মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড পাই স্টুডেন্ট থাকা অবস্থায়। তারপর আমি জাপানে যাওয়ার পর সেখানের একটা গ্যালারি হারুহি মিউজিয়াম, ওইখানে আমি একটা সিলেকশন অ্যাওয়ার্ড পাই এবং ওরা আমার একটা সলো করে তখন নাগোয়াতে আইচি প্রিফেকচার। তারপর আমার একটা আমানো হাসিদাতে বলে একটা আর্ট অ্যান্ড ক্রাফটস ফেস্টিভ্যাল হতো, ওইখানে ওনারা আমাকে একটা ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড দিয়েছিলেন। তারপর বাংলাদেশে আসার পর আমি ন্যাশনাল পর্যায়ে ইয়াং, তখন লাস্ট আর কি আমার পার্টিসিপেশন ইয়াং আর্টিস্ট এক্সিবিশনে, তো সেখানে আমি সম্মানসূচক একটা পুরস্কার পাই। বাহ, চমৎকার। আমরা চাই আপনার এই পেইন্টিংয়ের প্রতি বা এই টেক্সচারের প্রতি যে আগ্রহটা, এবং এটা নিয়ে আরও অনেক পেইন্টিং আমরা আশা করি দেখব। অনেক ভালো লাগলো, প্রদর্শনী সম্পর্কে জানলাম। আপনার এই প্রদর্শনী সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমাদের অনুষ্ঠানে আসছেন এই জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।
ধন্যবাদ শুভ সন্ধ্যা প্রোগ্রামকে এবং ধন্যবাদ এনটিভি সবাইকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। হেমন্তের নতুন ফসল সম্ভারে ভরে উঠুক বাংলার আঙিনা, এ প্রত্যাশা রেখেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা।